24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। আপনাদেরকে সাবধান করছি, এই কুষ্টিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখান থেকে আজকে কয়েকটা বিষয় জানিয়ে দেই। আমার আসনের ভেতরে বাংলাদেশের এটা একটা আলাদা আসন, আমি তো বলেছি এখানকার সরকারি আমি, সুতরাং এই জায়গায় কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাআল্লাহ। হামলার পরে পাল্টা অ্যাকশন নিলেন জামায়াতে ইসলামের নেতা এবং সংসদ সদস্য আমির হামজা। কেবল নীরব দর্শকের ভূমিকায় থাকলেন না, তার গাড়িবহরে অনাকাঙ্ক্ষিত আঘাত আসার পরপরই রাজপথে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। মুহূর্তের মধ্যেই ঘুরে দাঁড়ালো তার অনুসারীরা। জামায়াতের এমপিদের কাছ থেকে জনগণ ও তাদের সমর্থকেরা বাস্তবে যে ধরনের সাহসী নেতৃত্ব দেখতে দেখতে আকুল ছিল, ঠিক সেই নতুন ধারার পাওয়ার পলিটিক্সই দেখিয়ে যাচ্ছেন আমির হামজা। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতিতে এই নজিরবিহীন শক্তি প্রদর্শন ও আমলাতন্ত্রকে চাপে রাখার খেলা কি এক নতুন যুগের সূচনা? জননেতা মুফতি আমির হামজার নেতৃত্বে রাজপথে জনতার ঢল। দর্শক, জামাত শিবির জনতার রাজপথের স্রোতে বানের পানির মতো, কচুরিপনার মতো, আগাছার মতো ভিপি নুরের দলের বাচ্চা সন্ত্রাসীরা ভেসে যাওয়ার উপক্রম। তারা এখন চারটে দলটার তো করুণ পরিণতি ঘটিয়েছে, আর একটা দলের মহাসচিব হয়ে সেই দল থেকে আরেকটা দলে গিয়ে সিগারেটের এমপি পর্যন্ত হতে পারে নাই রাশেদ। এখন চাটাচাটির একটাই উপায়, সেটা হচ্ছে সারাদিন জামাত শিবির। দেশের ইতিহাসের স্মরণকালের ভয়াবহতম বিদ্যুৎ সংকটে হাসফাস করছে সাধারণ মানুষ। বন্ধ হতে চলেছে কলকারখানার চাকা। ঠিক এমন এক মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি চাল চাললেন। তীব্র সমালোচনার মুখে নিজের সরকারের ব্যর্থতার দায় চট করে বিরোধী দলের ঘাড়েই ছেড়ে দিতে চাইলেন। বললেন, ক্ষমতা তো চান, সমাধান থাকলে নিয়ে আসুন, দিলাম 6 মাসের সময়। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভেবেছিলেন বিরোধীরা পালাবে, কিন্তু কুমিল্লার তরুণ এমপি বস হাসনাত আব্দুল্লাহ সরাসরি সেই চ্যালেঞ্জ বুকে টেনে নিলেন। শুধু গ্রহণই করলেন না, উল্টো একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনে সরকার প্রধানকে সোজা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন, দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে, আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। এবার হামলার পরে পাল্টা অ্যাকশন নিলেন জামায়াতে ইসলামের নেতা এবং সংসদ সদস্য আমির হামজা। এই 5.5 মাসে কতগুলো বৈষম্যের শিকার আমরা, অন্তত বিরোধী দলে যারা আছি, আপনারা টের পাচ্ছেন। এই যে মসজিদের জন্য 10 লাখ করে টাকা বাজেট ছিল। রাজনীতির মাঠে জামায়াতে ইসলামী মানে যেন এক নীরব এবং রক্ষণশীল কৌশল। কেউ আঘাত করলে তারা সাধারণত আইনের আশ্রয় নেয় অথবা চূড়ান্ত ধৈর্য ধারণ করে। রাজপথে পেশি শক্তি দেখানো এবং তাৎক্ষণিক পাল্টা অ্যাকশনে যাবার দৃশ্য এই দলটির ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। কিন্তু এবার কুষ্টিয়ার মাটিতে যা ঘটল তা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে এক ধাক্কায় যেন বদলে দিল। কুষ্টিয়ার 3 আসনের সংসদ সদস্য এবং আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা এবার আর কেবল নীরব দর্শকের ভূমিকায় থাকলেন না, তার গাড়িবহরে অনাকাঙ্ক্ষিত আঘাত আসার পরপরই রাজপথে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। মুহূর্তের মধ্যেই ঘুরে দাঁড়ালো তার অনুসারীরা। রাজপথে দেয়া হলো চরম পাল্টা জবাব। শুধু পেশি শক্তির জবাবই নয়, সোজা থানায় গিয়ে আইনি ব্যবস্থাও নিচ্ছেন এই সংসদ সদস্য। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করবো এখন, আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করবো। এদের কয়েকজনের তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাজ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাকি যেন নাম আব্দুল খালিদ, এরপরে তৌকির, এর নাম তৌকির। দর্শক, কি ঘটেছিল কুষ্টিয়ার সেই উত্তপ্ত বিকেলে? 15ই আগস্ট 2026, সময় তখন বিকেল গড়িয়ে 5:45। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র থানাপাড়া জামে মসজিদের সামনে 6 রাস্তার মোড়। চারপাশের পরিবেশ আগে থেকেই বেশ থমথমে। সেখানে অবস্থান নিয়েছিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা মূলত একটি প্রতিবাদ সভার আয়োজন করছিলেন। ঠিক সেই সময়ই ওই রাস্তা দিয়ে নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে যাচ্ছিলেন সংসদ সদস্য আমির হামজা। তিনি হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি সামনের মোড়ে তার জন্য কি এক ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। গাড়িটি যখন মোড় পার হচ্ছিল, হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গাড়ি লক্ষ্য করে তীব্র স্লোগান দিতে শুরু করেন। উত্তেজনা যখন চরমে, তখন হঠাৎ করেই উড়ে আসতে থাকে বৃষ্টির মতো ইট পাটকেল। মুহূর্তের মধ্যেই চারদিকের পরিস্থিতি এক ভয়ঙ্কর রণক্ষেত্রে পরিণত হয়। আমি প্রথমে এসে থানায় ঢুকি, থানাতে ওসি সাহেবকে সেখানে ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে পুলিশের গাড়ির সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করি, আমার গাড়ির কাজ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল, তারা 6 জন আহত, এখন হাসপাতালে আছে।
বৃষ্টির মতো ছুটে আসা একটি ইট সরাসরি আঘাত হানে আমির হামজার গাড়ির জানালায়। বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির কাঁচ। আর সেই ভাঙা কাঁচ এবং ইটের আঘাতে খোদ সংসদ সদস্য আমির হামজার মাথায় আঘাত লাগে। গাড়ির ভেতরে থাকা তার আপন চাচাতো ভাই সহ কয়েকজন গুরুতরভাবে আহত হন। মুহূর্তের মধ্যেই সাধারণ মানুষ আতঙ্কে দিকবিদিক ছুটতে শুরু করে। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এক চরম আতঙ্ক। ঠিক এই জায়গাটিতেই ঘটেছে রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমকটি। স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনার পর নেতারা গাড়ি ঘুরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান, কিন্তু এবার ঘটল উল্টো এক ঘটনা। চোখের সামনে নিজের নেতার উপর এমন আক্রমণ দেখে বিন্দুমাত্র পিছিয়ে যাননি জামাতের কর্মীরা। তারা মুহূর্তের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছেন। শুরু হয় চরম পাল্টা অ্যাকশন। উভয় পক্ষের মধ্যে শুরু হয় তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া। ইটপাটকেল ছোড়াছুরি আর স্লোগানে স্লোগানে কম্পিত হয় পুরো কুষ্টিয়া শহর। পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশ এবং র্যাবের সদস্যরা রীতিমতো তখন হিমশিম খেয়ে যান। এই পাল্টা অ্যাকশনের রেশ ধরে সন্ধ্যার দিকে ঘটে আর এক নাটকীয় ঘটনা। গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়েও ব্যাপক ভাঙচুর চালানো হয়। গণ অধিকার পরিষদের দাবি, আমির হামজার সমর্থকরাই তাদের অফিসে চড়াও হয়ে এই তাণ্ডব চালিয়েছে। জামাতের এই যে আগ্রাসী রূপ, চোখের বদলে চোখ নেওয়ার এই যে তাৎক্ষণিক অ্যাকশন, এটি বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে সত্যি একটি বিরল দৃশ্য। এই সংঘর্ষে জামায়াতের অন্তত 7 জন এবং গণ অধিকার পরিষদের 3 জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমপির বাসভবন সহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু কেন ঘটল এই অভাবনীয় ঘটনা? এর পেছনে আসল রহস্যটা কি? রাজনীতিতে কোনো কিছুই বিনা কারণে ঘটে না। দর্শক, এই ঘটনার পেছনের মূল কারণ হলো আমির হামজার একটি ভাইরাল হওয়া ভিডিও এবং তার কিছু ঝাঁঝালো মন্তব্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দেয়। সেখানে আমির হামজাকে তার নির্বাচনী এলাকার মানুষের সাথে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি অত্যন্ত দম্ভের সাথে নিজেকে আগামী 5 বছরের জন্য কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, সরকার যে বাজেট দিবে তা তো আমার হাতেই দিবে, এটা কি কোনো ফেরেশতার হাতে দিবে? এই 5 বছর যা হবে এই আসনের জন্য সদর আসনে আমি প্রধানমন্ত্রী। একই সাথে তিনি গণ অধিকার পরিষদ নিয়ে এমন কিছু কড়া মন্তব্য করেছিলেন যা দলটির নেতাকর্মীদের চরমভাবে ক্ষুব্ধ করেছিল। তিনি বলেছিলেন, গণ অধিকার পরিষদের ভেতরে কোনো যোগ্য ব্যক্তি নেই। আর তার এই মন্তব্যের প্রতিবাদ জানাতেই মূলত ওই মোড়ে জড়ো হয়েছিলেন গণ অধিকার পরিষদের কর্মীরা। ঘটনার পর জামায়াতে ইসলামের পক্ষ থেকে অত্যন্ত ভয়ঙ্কর একটি দাবি করা হয়েছে। জেলা জামায়াতের আমির এবং দলের শীর্ষ নেতারা সরাসরি অভিযোগ করেছেন, এটি কোনো সাধারণ রাজনৈতিক ঝামেলা ছিল না। এটি ছিল আমির হামজাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার এক সুপরিকল্পিত মিশন। তারা দাবি করেন, গত প্রায় 1.5 বছর ধরেই একটি গোষ্ঠী আমির হামজার পেছনে লেগে আছে। গত কয়েকদিন ধরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমির হামজাকে মেরে ফেলবার হুমকিও দেওয়া হচ্ছিল। এমনকি সেই সব হুমকির স্ক্রিনশটও তাদের কাছে সংরক্ষিত আছে বলে তারা দাবি করেছে। জামাত নেতাদের অভিযোগ, এই ঘটনার পেছন কেবল গণ অধিকার পরিষদই নয়, বরং বিএনপি ছাত্র দলেরও সরাসরি ইন্ধন রয়েছে। তাদের স্পষ্ট দাবি, ছাত্র দলের বেশ কিছু নেতাকর্মী সেদিন গণ অধিকার পরিষদের সাথে মিলে এই পরিকল্পিত ছক বাস্তবায়ন করেছে। পরিকল্পনা অনুযায়ী তারা অতর্কিতভাবে গাড়ির উপর চড়াও হয় এবং আমির হামজাকে শেষ করতেই ইটপাটকেল নিক্ষেপ করে। এই ঘটনার পর নিজেদের আত্মরক্ষা সহ জামাতের কর্মীদের রাজপথে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু জামায়াতের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিএনপি এবং গণ অধিকার পরিষদ। কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব জাকির হোসেন সরকার অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, এখানে বিএনপির কোনো ইন্ধন ছিল না। তিনি বলেন, যখন দুই পক্ষের সরাসরি মারপিট শুরু হয় তখন সেখানে উপস্থিত ছাত্র দলের ছেলেরা বরং পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেছিল। তারা দুই পক্ষকে দুই দিক থেকে সরিয়ে দেবার কাজ করেছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির হোসেন পুরো ঘটনার দায় চাপিয়ে দিয়েছেন জামাতের উপর। তার দাবি, তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন। তাদের কর্মসূচি যখন প্রায় শেষের দিকে, ঠিক তখন আমির হামজা গাড়ি সেখানে পৌঁছায়। আর আমির হামজার সাঙ্গপাঙ্গরাই আগে থেকে তাদের ওৎ পেতে ছিল। তাদের দাবি অনুযায়ী আমির হামজার সাঙ্গপাঙ্গরাই প্রথম উস্কানি দিয়েছিল। দর্শক, রাজনীতির এই দাবার খেলায় আমির হামজা এবার কেবল রাজপথের পাল্টা অ্যাকশনই থেমে থাকেননি, তিনি এবার সরাসরি আইনের পথও বেছে নিয়েছেন। জানা গেছে, তিনি এই পুরো ঘটনার বিচার চেয়ে থানায় একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করেছেন। একজন সংসদ সদস্য যখন রাজপথে প্রতিরোধ করার পাশাপাশি থানায় গিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন, তখন প্রতিপক্ষের জন্য তা এক বিশাল চাপের কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনাটি প্রমাণ করে যে আগামী দিনের রাজনীতি আর আগের মতো মসৃণ হবে না। কেউ আঘাত করলে এখন আর কেউ নীরবে হজম করবে না। জামায়াতে ইসলামের মতো দল যখন রাজপথে ঘুরে দাঁড়ানোর নীতি গ্রহণ করে, তখন জোটের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সময় চলে আসে। এক সময় যারা সবকিছু মুখ বুঝে সহ্য করত, তারা এখন চোখের ভাষায় কথা বলছে। কুষ্টিয়ার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কি বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে কোনো নতুন মেরুকরণের জন্ম দিবে? দর্শক, আমির হামজার এই পাল্টা অ্যাকশনকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। মুফতি আমির হামজার নেতৃত্বে রাজপথে জনতার ঢল। দর্শক, জামাত শিবির জনতার রাজপথের স্রোতে বানের পানির মতো, কচুরিপনার মতো, আগাছার মতো ভিপি নূরের দলের বাচ্চা সন্ত্রাসীরা ভেসে যাওয়ার উপক্রম। দর্শক, মুফতি আমির হামজার নেতৃত্বে কুষ্টিয়ায় হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে। মুফতি আমির হামজা সংবাদ সম্মেলন করেছেন এবং মুফতি আমির হামজা যে কি জিনিস, অ্যাকশন শুরু হয়ে গেছে। মুহূর্তেই ফলাফল আসতে শুরু করেছে।
পুরো সরকার পিছু হটতে শুরু করেছে। মুফতি আমির হামজার বিরাট বিজয়। অলরেডি কুষ্টিয়ার 2 থানা থেকে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। কেন? সেই ওসিরা থানায় থাকতে কিভাবে পুলিশের উপস্থিতিতে সংসদ সদস্যের উপর হামলা করে বাচ্চা সন্ত্রাসীরা। দর্শক কেমন লাগে এখন? বেবিনুর মুফতি আমির হামজা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তাহলে খবর আছে। আমি তো বলি জামাত শিবির চাইলে ওদেরকে ধরে আনতে পারে, কিন্তু না, সেটা তারা বলে না। জামাত বলছে, আমির হামজা বলছেন 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে ডিসি অফিস ঘেরাও করা হবে। আমির হামজা সাফ জানিয়ে দিয়েছেন, 2 জনকে তো বদলি হয়েছে, উল্টাপাল্টা করবেন এই কুষ্টিয়া কেউ থাকতে পারবে না। ডিসি হোক, ইউএনও হোক, ওসি হোক, আইনের শাসন নিশ্চিত করতে হবে, সঠিকভাবে থানা চালাতে হবে, প্রশাসন চালাতে হবে। চালাতে পারলে চালাবেন, নইলে কুষ্টিয়া থাকতে দেওয়া হবে। নইলে দেখেন না 2 জন থানা 2 ওসিকে সরানো হয়েছে, থাকতে দেয়নি। মুফতি আমির হামজার ক্লিয়ার কথা, মুফতি আমির হামজার উপর শ্রদ্ধা, তার প্রতি মন ভরে দোয়া। মুফতি আমির হামজার অ্যাকশনটা দেখেন। আজকে বিক্ষোভ শেষে তার যে বক্তব্য, 24 ঘন্টার আলটিমেটাম, এবং তিনি বলেছেন কেউ চাঁদা দিবেন না, কেউ চাঁদা চাইতে আসলে বলবেন যে এমপি সাহেবের কাছে দেয়া আছে, ভাগ নিয়ে আসবেন। চাঁদাবাজি এবং মাদক ব্যবসার শেষ দেখে যাবেন আমির হামজা। এবং তিনি বলছেন, গতকালকে তার যে বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে যে আমি এই কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী, সে বক্তব্য ছিল শতভাগ সঠিক, এটা প্রতীকী অর্থে বলেছেন, কিন্তু তার অথরিটি, তার অধিকার, তার ক্ষমতার জায়গাটা তিনি বুঝিয়ে দিয়েছেন, জনগণের প্রতি তার দায়িত্বের জায়গাটা স্মরণ করে দিয়েছেন। আজকে আরো জোরালোভাবে বলেছেন যে বলেছি না যেখানকার সরকার আমি, অতএব এখানে আমার কথা চলবে, রাইট? তিনি সংসদ সদস্য। বিএনপির এমপিদের এলাকায় এমপির যে পাওয়ার, জামাতের এমপিদের এলাকায় এমপির সেই পাওয়ার, কিন্তু জামাতের অনেক ধৈর্য এমপি তার পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না, কিন্তু আমির হামজা ইজ নট ধৈর্য। আমির হামজার মধ্যে কি আছে আমি একটা কথা বলি, দেখেন আমির হামজাকে যদি আপনি সরাসরি দেখেন, একদম হালকা পাতলা স্লিম, মানে তার মধ্যে দেখলে কেউ ভয় পাবে না, এবং কথাবার্তার মধ্যে খুব সরলতা, হাসি দিয়ে কথা বলেন। সেই আমির হামজার এত গাটস কিভাবে আসলো? সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের আতঙ্কে তিনি কিভাবে পরিণত হলেন, এটা আমি খোঁজার চেষ্টা করছি। অনেকের তো একটা গাটস থাকে, তার হুমকি ধমক, যেমন শফিকুল ইসলাম মাসুদের মধ্যে একটা আলাদা ভাব আছে, তার চলন বলন কথাবার্তা, এগুলো দেখলেই সন্ত্রাসীরা ভয় পায়। কিন্তু আমির হামজার মধ্যে এগুলো কিছু নেই। আমির হামজার মধ্যে আছে শুধু কোমলতা, সরলতা, হাসি। আমির হামজার মধ্যে আছে সুর। সেই আমির হামজাকে সন্ত্রাসীরা কেন ভয় পায়? বা আমির হামজা স্পেশালি এই ক্যারেক্টার কোথায় পেলেন? আমি মনে করি আমির হামজার প্রতি আকর্ষণ কোরআনের আকর্ষণের কারণে। একজন আলেম, একজন কোরআনের সৈনিক, একজন মুফাসসিরে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে স্পেশাল কিছু দিয়েছেন। নইলে ব্যক্তি আমির হামজার এত মর্যাদা, এত গুরুত্ব, বা আমরা যা দেখছি এত ভালো পারফরমেন্স, এগুলো হওয়ার কথা না। মুফতি আমির হামজা অনেক বিতর্কিত কথা বলেছেন, তা সত্ত্বেও আজকে যে তার গ্রহণযোগ্যতা, আজকে যে তার আকাশচুম্বী জনপ্রিয়তা, এটা আল্লাহর খাস রহমত, খাস দান। অনেক কিছু আছে যে মানুষ অর্জন করে চেষ্টা করতে করতে, আবার কাউকে কাউকে আল্লাহ রহম করে একদম ঢেলে দিয়ে দেন। তা আমার কাছে মনে হয়েছে আমির হামজাকে আল্লাহ ঢেলে দিয়ে দিয়েছে, এই আমির হামজাকে কেউ ঠেকাতে পারবে না। দর্শক, অলরেডি বিএনপি সরকার আমির হামজার ধমকে পিছু হচ্ছে, কারণ এই যে 2 ওসিকে বদলি করা হয়েছে, এটা তো সরকারের কাজ, বদলি তো আর আমির হামজার সিগনেচারে হয়নি। আমির হামজা হয়তো ডিও লেটার পাঠাতে পারেন অথবা রাজনৈতিক বার্তা দিতে পারেন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে বদলিটা, বিশেষ করে আন্ত থানা ওসি এক রেঞ্জের মধ্যে বদলি, এটা সংশ্লিষ্ট ডিআইজির দায়িত্বে। আর এক জেলা থেকে বা এক রেঞ্জ থেকে আর এক রেঞ্জে বদলি, এটা একদম ডিআইজি অ্যাডমিন, সেন্ট্রাল পুলিশ হেড অফিসের বিষয়। দ্যাট মিনস ইটস অল অ্যাবাউট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ। তো তারা বদলি করেছে, এর মানে আমির হামজার ধমকে, আমির হামজার দৃঢ়তায়, আমির হামজার স্মার্টনেসে, আমির হামজার প্রতিবাদে কাজ হয়েছে। গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীদের জন্য দুঃখ, বিএনপি সরকার বিএনপির সন্ত্রাসীদের যেরকম রক্ষা করে, গণ অধিকার পরিষদ সন্ত্রাসীদেরকে বিএনপি সরকার ওইভাবে রক্ষা করতে আসেনি। হামলার সময় ছাত্রদল বা বিএনপি সহায়তা করেছে, পুলিশও নীরব ভূমিকা পালন করেছে, দ্যাটস রাইট। বাট পরবর্তীতে পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য বিপিনুরের কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুনছে না, বিপিনুরের কথা পুলিশ শুনছে না, আর শুনতে চাইলে লাভ নাই। কারণ আমির হামজা বলেছেন উল্টা পাল্টা করলে কুষ্টিয়া থাকতে পারবেন, এখানকার সরকার আমি। এটাকে বলে রাজনীতি, এটাকে বলে গাটস। দর্শক, কতটা স্পর্শকাতর এবং আপত্তিকর বিষয় দেখেন, ইটস ভেরি সিগনিফিক্যান্ট এন্ড সেন্সিটিভ। আমি ওটাকে সেন্সিটিভ বলছি কারণ আমির হামজার
ঘরে হামলা করেছে, তার মেয়ের স্বর্ণের চেইন নিয়ে গেছে, এর মানে বাচ্চাদের গায়ে হাত দিয়েছে। কত বড় ভয়াবহ সন্ত্রাস! অনেকে মন্তব্য করছেন যে এত বড় সন্ত্রাস করে এমপির বাড়িতে যে ঘরে হামলা করে তার মেয়ের চেইন নিয়ে যাওয়ার কথা আমরা শুনছি, এই কাজ করে কিভাবে আস্থা ফেরত যায় ওরা? জামাতের লোকজনকে আঙ্গুল চুষছে। এটার জবাব আমির হামজা দিয়েছেন। আমরা ধৈর্য ধরছি, কারণ জামাত ধৈর্য না ধরলে একটা ওখান থেকে যেতে পারতো না। এই ধৈর্যকে দুর্বলতা ভাববেন না। তা আমির হামজাদের সরল হাসি, আমির হামজাদের সহজ সরল চলাফেরা, এটা দুর্বলতা নয়। এটা প্রমাণিত হলো যে ওসি বদলি হয় এবং আলটিমেটাম দিতে পারেন, এবং ডেফিনেটলি ওই সন্ত্রাসীদের অলরেডি ওরা পালিয়েছে, ওরা বাড়ি ঘরে নেই। খোঁজ নেন, যারা হামলা করেছে একটাও বাড়ি ঘরে নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীরা তোমরা চিল্লাপাল্লা করো, এই করো সেই করো, জামাত শিবির অনুকম্পায় রাজনীতি করে এত দূর এসে এখন জামাতের এমপির গায়ে হামলা করো, তোমরা তখন পালাতো, কেমন লাগে? অজানা। এখন গণ অধিকার পরিষদের ছেলেরা অনেকেই আমার কাছে পাঠিয়েছেন যে তাদের এক কর্মীর পা কেটে গিয়েছে, পা কেটে ফেলেছে বা মারাত্মকভাবে আহত হয়েছে, রাইট, আহত হয়েছে। কিন্তু এটার বিষয়ে আবার খবর কেউ বলছেন, আমি ভেরিফাই করতে পারিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি না, কেউ বলছেন যে জামাত কর্মী মনে করে গণ অধিকার পরিষদ তাদের কর্মীর পা কেটে দিয়েছে, বড় কেটে থাকতে পারে। কোন ধনুফনু চালাকি আমির হামজার সাথে চলবে না। আমির হামজার উপর আল্লাহর খাস রহমত আছে, কারণ যেভাবে জুলুমের মধ্য দিয়ে, জুলুমের শিকার হয়ে আমির হামজা এই পর্যায়ে এসেছেন, একটা মানসিক অসুস্থতার মধ্য দিয়ে এখন বাংলাদেশের একজন হিট পলিটিশিয়ান, শারীরিক মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন হাসিনার নির্যাতনে, এখন তিনি এমপিদের মধ্যে হিট। জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দিবেন আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব। যেই নূর সাহেব বিগত 16 বছর বিভিন্ন সময় কুচকির নিচে অবস্থান করতেন এবং খোঁজ নিয়ে জানা যায় ওই কুচকিগুলো ছিল জামাত শিবিরের কুচকি। এর চেয়ে ভদ্র ভাষা আর তার জন্য ব্যবহার করার উপায় নেই, এজন্য যে মানুষটা তার জীবনটা রক্ষা করতে পেরেছে জামাত শিবিরের অবদানের কারণে, যে মানুষটি বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছে শিবিরের ভোটের কারণে, এবং যে মানুষটা বিগত দিনে বিভিন্ন সময় আক্রান্তের শিকার হয়েছে, আর তখন এই যে দুই উরুর মাঝখানে তাকে বিভিন্ন ছবিতে দেখবেন, ওই উরুগুলো জামাত শিবিরের উরু ঢাল হিসেবে ব্যবহার করে এই নূর সাহেবকে উদ্ধার করা হয়েছিল। এজন্যই শেরে বাংলার একটি কথিত কথা আছে, যার আপনি উপকার করবেন তাকে বাঁশ ক্রয় করার জন্য টাকা দিয়ে দিবেন, যাতে করে আপনার পিছন দিয়ে সে আপনাকে বাঁশ ঢুকিয়ে সহযোগিতা করতে পারে। আজকের এই বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নূর সাহেবদের এবং তার সাথে আরো যারা গং সাহেবরা রয়েছেন, তাদের এই রাজনৈতিক উত্থানটা ঘটিয়েছে শুধুমাত্র বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন যখন হয়েছে, সেই সময় জামাত শিবির তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উদ্ধার করেছে। এই ভদ্রলোক বিভিন্ন ক্যারেক্টারে বড় হয়েছে, শিবিরের ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে, কিন্তু যখন শেখ হাসিনা ডাক দিলেন সাথে সাথে শেখ হাসিনাকে গিয়ে মায়ের প্রতিচ্ছবি তিনি দেখতে পেলেন। আমি ব্যক্তিগতভাবে নুরুল হক নূর সাহেবের বিভিন্ন জুলুম নির্যাতন অত্যাচার তার উপরে যা হয়েছে সব নিয়ে গণ অধিকার পরিষদের পক্ষে বহু বক্তব্য দিয়েছি। তখন আমার কনসেপ্ট একটাই ছিল যে আমাদের বাংলাদেশের যারা যুবক তরুণ রয়েছে তাদেরকে রাজনীতিতে উত্থান হওয়া উচিত এবং নীতি আদর্শ নিয়ে তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করা উচিত। আমি সেই সেন্স থেকে বিলিভ করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা মানুষরা নিশ্চয়ই অন্ততপক্ষে সমাজের অন্য সব বস্তাপচা রাজনীতিবিদদের মতো আচরণ করবে না, তাদের কাছে জাতি প্রত্যাশিত ভালো কিছু পাবে। এবং তখন অনেক মানুষ, যেমন আমি তখন বিএনপির হয়ে কাজ করেছি, বিএনপি করেছি, তখনও আমার বিএনপির বহু সিনিয়র নেতাদের বাধার সম্মুখীন হয়েছিলাম এই ভিপি নুরুল হক নূরের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে। মাঝে মাঝে এই নূর সাহেবরা প্রায় বক্তব্য দিতেন বাংলাদেশে বিএনপি বলতে কিছু নেই, এই দল ক্ষমতায় আসার কিছু নেই, তারেক রহমানের নেতৃত্ব মানে না, 300 আসনে তারাই প্রার্থী দিবে আর সবাইকে ওনাদের আন্ডারে আসতে হবে। রাশেদ সাহেবের সাথে তো আমার টক শোতে ঝগড়াই লেগে গেল একদিন। তারা এখন চারটে দলটার তো করুণ পরিণতি ঘটিয়েছে, আর একটা দলের মহাসচিব হয়ে সেই দল থেকে আরেকটা দলে গিয়ে সিগারেটের এমপি পর্যন্ত হতে পারে নাই রাশেদ। এখন চাটাচাটির একটাই উপায়, সেটা হচ্ছে সারাদিন জামাত শিবির। গালি দাও, মন্দ বলো, জুলাইয়ের বিপ্লবকে ধারণ না করে উল্টো যদি তাদেরকে গালিগালাজ করা যায়, এটাই এখন তাদের পেশা এবং নেশায় রূপান্তরিত হয়েছে। সেই নূর সাহেব আজকের আবার নতুন করে জাতির কাছে বললেন যে জামাত শিবির বাড়াবাড়ি করলে তাদেরকে আজীবন গুপ্ত হিসেবে রেখে দেওয়া হবে। আপনি জামাত ইসলামকে গুপ্ত হিসেবে রেখে দেওয়ার কে? জামাত ইসলামী কি আপনাদের মতো হারিয়ে যাওয়া কোনো দালাল, আপনাদের মতো পাঁচাটা কোনো ব্যক্তিত্ব যে কোনো একটা মন্ত্রিত্ব কিংবা কোনো একটা পদ পজিশনের জন্য জামাত শিবির কারো কাছে ছোট হতে গিয়েছে? জামাত তো সেই দল নূর সাহেব, যেই দল 11 জন জাতীয় বীর যারা জেলের মধ্য থেকে কেউ ফাঁসির কাস্টে ঝুলে হত্যার শিকার হয়েছে, কেউ জেলের ভিতরেই তাদেরকে জুলুম করে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। এই জামাত শিবির তো সেই দল যেই দলটাকে 5ই আগস্টের পূর্বে শেখ হাসিনা নিজে বাংলাদেশে আর কোনো দল নিষিদ্ধ না করে এই দলটাকে নিষিদ্ধ করে তারপরে একচ্ছত্রভাবে ক্ষমতায় থাকতে চেয়ে থাকতে না পেরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই হচ্ছে জামাত শিবির। তাদেরকে তো কেউ
কেউ হারাতে পারে না। তাদের কোনো ইতিহাসের ডায়েরিতে আপনাদের মতো কোনো দালাল তো নেই। তাদের ডায়েরিগুলো একেবারে সমৃদ্ধ। যারা দেশপ্রেমিক, যারা মানবতা প্রেমী, যারা যেটা বলেছে সেজন্য প্রয়োজনে জীবন গিয়েছে, ওই জীবনটাকেই তারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারপরেও তাদের সততা ন্যায় নিষ্ঠাকে বাঁচিয়ে রেখেছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।